নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সাম্প্রতিক সময়ের অন্যতম চর্চিত একটি নীতিগত ঘোষণা। হ্যাঁ, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ বাস্তবায়ন এবং নতুন সীমান্ত সুরক্ষা প্রোটোকল নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের আলোচনার 4টে মূল দিক হল: প্রথমত, নতুন প্রত্যর্পণ নীতি; দ্বিতীয়ত, বিএসএফ ও সীমান্ত সুরক্ষা; তৃতীয়ত, সিএএ এর আওতাভুক্ত কারা; আর সবশেষে এর আইনি কাঠামো। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর বিষয়ে, নবান্ন থেকে ঘোষিত একেবারে নতুন প্রত্যর্পণ বা ডিপোর্টেশন নীতি। প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখলে বেশ একটা বড়সড় পরিবর্তনের ছবি ধরা পড়ে। আগের প্রশাসনের অবস্থান ছিল সিএএ বাস্তবায়নের ঠিক বিপরীতে, কিন্তু বর্তমান প্রশাসন একেবারে অন্য পথে হেঁটে 2025 সালের 14 মের কেন্দ্রীয় নির্দেশিকা মেনে এই আইন রাজ্যে সক্রিয়ভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। মানে প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে এটা একটা বিরাট বড় নীতিগত বদল, তাই না? তাহলে এই নতুন নীতিটা বাস্তবে কাজ করবে কিভাবে? এর একটা গালভরা নাম দেয়া হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। কাজটা হবে 3টে সুনির্দিষ্ট ধাপে। প্রথমে, যারা সিএএ এর আওতার বাইরে, রাজ্য পুলিশ তাদের গ্রেফতার করবে। এরপর দ্বিতীয় ধাপে তাদের সোজা তুলে দেওয়া হবে বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর হাতে। আর তৃতীয় বা শেষ ধাপে গিয়ে বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির সাথে সমন্বয় করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় পয়েন্টে, বিএসএফ এবং সীমান্ত সুরক্ষার পরিসর বৃদ্ধি। 27। এই সংখ্যাটা মনে রাখা কিন্তু খুব জরুরি, কারণ সরকারিভাবে ঠিক 27 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার জমি রাজ্য সরকার সরাসরি বিএসএফের হাতে তুলে দিয়েছে। লক্ষ্যটা খুব পরিষ্কার: কাঁটাতারের বেড়া দেওয়া আর সীমান্ত নিরাপত্তাকে আরও নিশ্ছিদ্র করা। আর এই বিপুল পরিমাণ জমি হস্তান্তর এবং বাহিনীর সাথে নিবিড় সহযোগিতার পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে গেলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটা শোনা দরকার। তিনি বলেছেন, বিএসএফের সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য এবং দেশকে সুরক্ষিত করব। এই একটা লাইন থেকেই পরিষ্কার হয়ে যায় যে বর্তমান প্রশাসন সীমান্ত সুরক্ষাকে ঠিক কোন নজরে দেখছে। চলে আসছি 3 নম্বর পয়েন্টে। এই সিএর আওতাভুক্ত আসলে কারা, মানে কাদের এই নতুন নীতি থেকে ছাড় দেওয়া হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাপারটা হলো এরকম: যেসব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা সেই ভয়ে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে নির্দিষ্ট 6টি সম্প্রদায়কে শরণার্থীর মর্যাদা দেয়া হবে। এরা হলেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। সোজা কথায়, নতুন নীতি অনুযায়ী এই মানুষগুলোকে দেশ থেকে বিতাড়িত করা হবে না। তবে হ্যাঁ, এর সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেটা হলো কাট অফ ডেট বা নির্দিষ্ট সময়সীমা। তারিখটা হলো 2024 সালের 31শে ডিসেম্বর। এই তারিখের মধ্যে উল্লিখিত সম্প্রদায়ের যারা এ রাজ্যে এসেছেন, কেবল তারাই এই সুরক্ষার আওতায় পড়বেন। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই মানুষদের কোনোভাবেই আটক বা হেনস্থা করা না হয়। আমাদের আজকের আলোচনা শেষ এবং 4 নম্বর বিষয়, পুরো ব্যাপারটার পেছনের আইনি কাঠামো। পুরো আইনি ভিতটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ধাপে ধাপে হয়েছে। পরপর কয়েকটা তারিখ দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে 31 ডিসেম্বর 2024, আগেই যেমন বললাম, এটা হলো আগমনের কাট অফ ডেট। এরপর এলো 4 এপ্রিল 2025, যেদিন অভিবাসন আইনের নির্দিষ্ট ধারাটি কার্যকর করা হলো। আর সবশেষে 14 মে 2025, যেদিন ভারত সরকারের তরফ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশিকা এলো। মূলত এই 3টে তারিখ মিলেই বর্তমান নীতির ভিতটা মজবুত করেছে। এখানে অভিবাসন এবং বিদেশি আইনের 33 নম্বর ধারাটা একটু বুঝে নেওয়া বেশ জরুরি। সংসদের বাজেট অধিবেশনে পাশ হওয়া এই আইন কেন্দ্রীয় সরকারকে বিপুল ক্ষমতা দিয়েছে। এই ধারার বলে সরকার চাইলে গেজেট বিজ্ঞপ্তি দিয়ে দেশে প্রবেশের নিয়মে রদবদল করতে পারে। শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী কে ব্যতিক্রম হবে সেটাও নির্ধারণ করতে পারে। এক কথায়, এই আইনি ক্ষমতার জোরেই আজকের এই নীতিগুলো দিনের আলো দেখছে। এই কঠোর কাঠামোর মূল কথা কিন্তু খুব সাধারণ: ভারতে ঢুকতে গেলে বৈধ পাসপোর্ট এবং ভিসা লাগবেই।
এই বৈধ নথিপত্র ছাড়া যারা প্রবেশ করবে আর যারা ওই সিএএ এর বিশেষ ছাড়ের আওতায় পড়বে না তাদের সোজা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে এবং বলাই বাহুল্য তাদের এই নতুন প্রত্যর্পণ প্রক্রিয়ার মুখে পড়তে হবে। এত কিছু বিশ্লেষণ করার পর একদম শেষে এসে একটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নতুন আইনি প্রক্রিয়া আর সীমান্ত সুরক্ষার এত বড় একটা সম্প্রসারণ আগামী দিনে এই অঞ্চলের জনবিন্যাস আর নিরাপত্তার সামগ্রিক ছবিটাকে এটা কিভাবে বদলে দেবে? এই নীতির সুদূর প্রসারী প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে? এই প্রশ্নটা নিয়ে নিরপেক্ষভাবে একটু ভেবে দেখার অনুরোধ রইল। আমাদের আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।